আসসালামু আলাইকুম। আপনাদের হচ্ছে লাস্ট ২-১ দিন আগে আমাদের হচ্ছে গার্ডিয়ান নিউজপেপার থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আপলোড করেছিলাম যে এটাকে কে এক্সপ্লেন করতে পারবেন। মানে এমনভাবে এক্সপ্লেন করবেন যেন যে কেউ পারে। তো হচ্ছে আমাদের সেই গার্ডিয়ান নিউজপেপারের হেডলাইনটা ছিল এটা। "One dead as jet owned by Motley Crue singer collides with plane in Arizona." এটা ছিল আমাদের হেডলাইন। তো হেডলাইনটার মধ্যে কিছু বেসিক কোয়েশ্চেন্স আছে। যেমন দেখেন এখানে অ্যাজ, এটা হচ্ছে ক্লোজ মার্কার। এটা ক্লোজ মার্কার হলে এখানে ওন্ড, এটা কি ভার্ব নাকি কলিডস, এটা ভার্ব। আর যদি অ্যাজের পর থেকে এখানে এই শেষের অংশটুকু আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ যদি একটা সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সে 100% একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে। তাহলে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? এই আলোচনায় অনেকে বলছেন যে ওয়ান হচ্ছে সাবজেক্ট, ওয়ান এটা হচ্ছে সাবজেক্ট, আর ডেড এটা হচ্ছে ভার্ব। তার মানে ওয়ান হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট আর ডেড হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের ভার্ব। এটা ছিল আপনাদের অনেকের মতামত। তো আপনাদের এই মতামত দেখে আমার কাছে মনে হলো যে যে আপনাদের হচ্ছে গ্যাপ আছে আন্ডারস্ট্যান্ডিংয়ে। তাই আমি অনুধাবন করলাম যে এটা নিয়ে আর একটু বিস্তারিত আলাপ করা উচিত। তো সেই জন্য আজকে আলাপটা করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা ওয়ার্ড ফাইলে চলে যাব এবং সেখান থেকে বিস্তারিত আলাপ করব। তো এই যে ওয়ার্ড ফাইলে আনার পর হচ্ছে আমাদের সেন্টেন্সটা এমন হলো, নিচে আমাদের ডিটেলস ইনফরমেশন সব আছে। তো সবগুলো লাইন তো ধরে ধরে পড়ার দরকার নাই। আপনি একটা লাইন অ্যানালাইসিস করতে পারলে ওটা স্ট্যান্ডার্ডে যে কোনো লাইনই আপনি সহজে অ্যানালাইসিস করতে পারবেন। কারণ প্রত্যেকটা সেন্টেন্সেই 8টা পার্টস অফ স্পিচ দিয়ে ফর্ম। আর প্রত্যেকটা সেন্টেন্সই কোনো না কোনো একটা টেন্স পাবেন, হয় অ্যাক্টিভ অথবা প্যাসিভ ভয়েস পাবেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টাইপের একটা সেন্টেন্স পাবেন। মানে সেম জিনিসের রিপিটেশন হয়। তো আপনি বলা যায় একটা সেন্টেন্স খুব ভালো মতো বুঝলে ওটার স্ট্যান্ডার্ডে যত সেন্টেন্স আছে আপনি সবই বুঝতে পারবেন। এখন হেডলাইনগুলো সাধারণত ফ্রেজ দিয়ে বেশি হয়। হেডলাইনগুলোতে পূর্ণাঙ্গ সেন্টেন্স কম লেখা থাকে, কারণ হেডলাইনগুলোয় অল্প কথায়, কারণ হেডলাইনে যদি সব কথা বলে দেয় তাহলে হচ্ছে আপনার হেডলাইনে যে একটা মাহাত্ম্য ওটা তেমনটা থাকে না। এজন্য টাইটেলগুলোতে হেডলাইনগুলোতে সাধারণত প্রেসাইজ ইনফরমেশন থাকে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, হেডলাইনগুলোতে সাধারণত আমাদের একেবারে প্রেসাইজ ইনফরমেশন থাকে এবং পুরো টেক্সটের একটা আউটলাইন থাকে। টেক্সটের মধ্যে কি আসতেছে সেটা হেডলাইনের মধ্যে থাকে। তো হেডলাইনে খুব বেশি ইনফরমেশন প্রোভাইড করা যায় না। তাহলে হেডলাইনে সাধারণত ফ্রেজগুলোর ইউজেস কম্পারেটিভলি বেশি থাকে। তো যদি ফ্রেজ হয় তো ফ্রেজগুলো আমাদের আন্ডারস্ট্যান্ড করতে, কম্প্রিহেন্ড করতে টাফ হয়ে যায়। তখন আমাদের ফ্রেজগুলোর কি রিয়েল ফর্ম হচ্ছে সেন্টেন্স। মানে সেন্টেন্সকে রিডিউস করেই তো ফ্রেজ করা হয়। তাহলে ফ্রেজকে যদি হচ্ছে আমরা তাদের হচ্ছে গিয়া পূর্বের রূপে নিয়ে যাই, মানে অরিজিনাল ফর্মে যদি নিয়ে যাই তাহলে সেন্টেন্স হবে। তো এগুলো আসলে দরকার, নিখুঁতভাবে বোঝা খুবই দরকার। যদি কেউ কম্পিটিটিভ এক্সাম দেন তার জন্য দরকার, কেউ যদি আইএলটিএস দেন তার জন্য দরকার। তো আমার হচ্ছে রিসেন্ট একটা একটা আমাদের স্টুডেন্ট, নাম হচ্ছে বুলবুল আহমেদ, উনি বলতেছিল যে ভাইয়া আমি সবই তো পারি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমি হচ্ছে রিডিং আর ভালো করতে পারতেছি না। এখন রিডিং ভালো সে কেন করতে পারে না? কারণ সে রিডিংটা ভালো বুঝে না। তো বুঝবে কিভাবে? তো বুঝতে গেলে হচ্ছে আপনি ট্রিক্স এগুলা দিয়ে আপনি বুঝবেন, একটা লেভেল পর্যন্ত বুঝবেন। তারপরে সত্যিকার অর্থে ভালো বুঝতে গেলে আপনার হচ্ছে পুরো সেন্টেন্সেরই প্রপার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। তো সেই জায়গা থেকে আজকে হচ্ছে আপনাদের এই লাইনটা আমি অ্যানালাইসিস করে পড়াবো। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই লাইনটা পড়ার পরে আপনাদের রিডিংয়ের কম্প্রিহেনশন স্কিল, মানে রিডিংয়ের আন্ডারস্ট্যান্ডিং স্কিলটা অনেক বুস্ট হবে। আচ্ছা অপি, আমার কথা শুনতে পান? হ্যালো? জি ভাইয়া শুনতে আচ্ছা পাই। ঠিক আছে। তো এবার হচ্ছে মূল আলোচনায় আমরা আসতেছি। এখানে কি আছে? ওয়ান ডেট। আমরা মানে ইনিশিয়ালি শুরু করি, তার পর অংশগুলো আস্তে আস্তে করে আলোচনা করব। আচ্ছা, উপরে আমাদের 7 ম্যাজিক টুলস আছে, কারণ জানি 7 ম্যাজিক টুলস দিয়ে আমরা যে কোনো কিছুকে অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, তো
তো 7 ম্যাজিক টুলস দিয়ে অ্যানালাইসিস করতে গেলে প্রথম যেটা আমাদের ফিগার আউট করতে হয় সেটা হচ্ছে ভার্ব। কারণ 7 ম্যাজিক টুলস দিয়ে আমরা ভার্বকে কোয়েশ্চেন্স করে বাকি পার্টগুলোকে ফিগার আউট করি। এখন দেখেন এখানে এস থেকে শুরু করে বাকি যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে আমাদের কি বলে, এইটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। এটা সাবঅর্ডিনেট ক্লোজ, যেহেতু এখানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে, ওই প্রিন্সিপাল ভার্বকে কোয়েশ্চেন্স করে এটার বিস্তারিত আলাপ আমরা পাবো। তো এটার বিস্তারিত আলাপের আগে আমাদের প্রিন্সিপাল ক্লোজটাকে রিয়েল ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? এস থেকে পরে যে অংশটা আছে এটা নিঃসন্দেহে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ কিন্তু এজের পরে কোনো অংশ থাকার উপায় নাই। তাহলে ওয়ান ডেট এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। হয় প্রিন্সিপাল ক্লোজের রিয়েল ফর্ম অথবা রিডিউসড ফর্ম। রিয়েল ফর্ম কি? যেখানে সাবজেক্ট ভার্ব সব কিছু একেবারে এক্সপ্লিসিটলি মানে স্পষ্টত উল্লেখ থাকবে। আর রিডিউসড ফর্ম কি? যেখানে সাবজেক্ট অথবা ভার্ব হিডেন থাকবে। ওটাকে হচ্ছে আপনার রিয়েল ফর্মে আনলে ওটাকে প্রপারলি ইউজ করতে হবে। আচ্ছা ফাইন। এখন ওয়ান ডেট এটা কি? এখানে ওয়ানকে সাবজেক্ট হিসেবে ধরলেও, মানে ওয়ানকে আমরা যদি একজন হিসেবে ধরি, একজন হচ্ছে ডেট, একজন নিহত, বিষয়টা এরকম আসে। তো ডাই হচ্ছে ভার্ব। তো ডাই ভার্বের যদি ফার্স্ট ফর্ম আমরা চিন্তা করি, খেয়াল করবেন, ডাই ভার্বের ফার্স্ট ফর্ম যদি চিন্তা করি, ডাই এটা হচ্ছে ভার্ব, এটা যদি ফার্স্ট ফর্ম যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে ডাইড হচ্ছে এটা ফার্স্ট ফর্ম। আচ্ছা, পাস্ট পার্টিসিপল ফর্মও যদি আমরা ইমাজিন করি তাহলে ডাইট এটাই কিন্তু হবে। তাহলে ডেট এটা কি? এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। এটা কি আমাদের? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এটার বাংলা অর্থ হচ্ছে নিহত, একজন নিহত। তো একজনের অবস্থাটা কেমন? একজনের অবস্থা হচ্ছে সে আহত না নিহত, নাকি সে ব্রোকেন। একজনের অবস্থা কি? একজনের অবস্থা হচ্ছে নিহত। তাহলে এবার আমরা আরেকটু বিশ্লেষণে যাই। আমাদের পত্রিকার ক্লাস করে ওই যে বুলবুল আহমেদের কথা বললাম, ওই ভদ্রলোক এটা কমেন্টস করছে যে আমি যদি এই ক্লাসগুলো 3 মাস আগে করতাম তাহলে আমার আইএলটিএস জার্নিটা অনেক সহজ হতো। কারণ রিডিং কম্প্রিহেনশনে গিয়ে আমাদের ক্লাসগুলো অনেক কনসপিকিউয়াস রোল প্লে করে। দেখেন, ওয়ান ডেট এটা হচ্ছে এটা আমাদের প্রথম অংশ এখানে ছিল। তো ওয়ান হচ্ছে একটা প্রোনাউন ধরতে পারি আমরা এটাকে, আর ডেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দ্য প্রোনাউন তো সাবজেক্ট হতে পারে, আর ডেট যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে এখানে অবশ্যই একটা ভার্ব হবে। তো সেই ভার্বটা কি? আপনারা যারা আমাদের পত্রিকার নিউজ পেপারের ক্লাসগুলো নিয়মিত করে আসছেন তারা জানেন ভার্বকে রিডিউস করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব থাকা, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব থাকা। লিঙ্কিং ভার্ব থাকলে ওটাকে আমরা পুরোপুরি উঠাই দিতে পারি, মানে হাইড করে দিতে পারি। আর যদি অ্যাকশন ভার্ব থাকে সেই ক্ষেত্রে অ্যাকশন ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। লিঙ্কিং ভার্বগুলো কি? অ্যামিজার, ওয়াজার, অ্যাপ, তারপর আরও কিছু আছে অ্যাপিয়ার, সিম, টিম, লাইক কিছু আছে, ওগুলো বাদ। আমরা অ্যামিজার, ওয়াজারকে আপাতত ধরি। আচ্ছা, যদি অ্যামিজার, ওয়াজার এই টাইপের কোনো ভার্ব থাকে সেটাকে আমরা পুরোপুরি উঠে দিই। আর যদি হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব থাকে, মানে ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ ভার্ব, ওইগুলাকে আমরা অ্যাক্টিভ প্যাসেজের উপর বেসিস করে, অ্যাক্টিভ না প্যাসিভ কোন মোডে আছে ওটার উপর বেসিস করে আমরা অ্যাক্টিভ থাকলে আইএনজি যোগ করে দিই, প্যাসিভ থাকলে ভি3 দিই। তো এখানে দেখেন, এখানে আইএনজি যুক্ত কোনো ভার্ব নাই, আবার ভার্বের ভি3ও নাই। তার মানে এখানে ভার্বের কোনো সিমটমই নেই। তো ভার্বের কোনো সিমটম নাই, তার মানে কি? ভার্বটা এখান থেকে পুরোপুরি উঠে দিছে। ভার্ব যেখান থেকে পুরোপুরি উঠে দিছে এর মানে একটা বিষয় ক্লিয়ার, এখানে যে ভার্বটা বসবে সেটা 100% আমাদের লিঙ্কিং ভার্ব বসবে। তো লিঙ্কিং ভার্বগুলো কি? অ্যাম, ঠিক আছে, অ্যাম, তারপর হচ্ছে ইজ। লাইনটা একটু বড় করি। আচ্ছা, আপনাকে বুঝতেছেন এখানে খুব ভালোভাবে? জি ভাইয়া বুঝতেছি। হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে আপনারা কিন্তু এখন বুঝেন, পর আবার কখনো জিজ্ঞেস করলে আপনারা পারেন না, তখন আমার খারাপ লাগে। কিন্তু আপনি একটু ভালো মতো বুঝবেন, যাতে আমি যদি কখনো কোয়েশ্চেন্স করি আপনারা যাতে প্রপার আনসারটা দিতে পারেন। তাহলে ওয়ান, অ্যাম, ইজ, আর, তারপর ওয়াজ, ওয়্যার, এই হচ্ছে, আচ্ছা এটাকে একটু আমরা ব্ল্যাক করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের পাঁচটা হচ্ছে লিঙ্কিং ভার্ব।
লিঙ্কিং ভার্ব বারবার আছে, এগুলো আপনারা জানেন, এগুলো এত বিস্তারিত এত কথা এখানে বলার কোনো প্রয়োজনীয়তা অনুভব করতেছি না, তাই বলতেছি না। ঠিক আছে, তো আমরা আপাতত ইনিশিয়ালি আরেকটা মজার ব্যাপার আছে, ধরুন অ্যাপিয়ার, সিম, রিমেইন, লাইক, হ্যাঁ, তারপর হচ্ছে সাউন্ডস, এগুলো আমাদের লিঙ্কিং ভার্ব হয়। কিন্তু লিঙ্কিং ভার্ব আমি স্টুডেন্টদের কখনো মুখস্থ করাই না। আমি বলি কি, যেগুলো লিঙ্কিং ভার্ব হয়, যদি অ্যামিজার ওয়াজার ব্যতীতও যদি অন্য কোনো ভার্ব লিঙ্কিং ভার্বের মতো আচরণ করে, তাহলে ওই ভার্বগুলো না দিয়ে ওই ভার্বগুলোর পরিবর্তে তোমরা অ্যামিজার ওয়াজার এই পাঁচটা দিয়ে রিপ্লেস করতে পারবা। মানে ওই ভার্বগুলো দেওয়া যে কথা, এই অ্যামিজার ওয়াজার দেওয়া কি একই কথা। এটা একটা চমৎকার ব্যাখ্যা আছে, কারণ আপনারা এত ব্যাখ্যা নিতে চাইবেন কিনা জানি না, তাই আমি পড়াইলাম না। হোয়াটএভার, দেখেন তো এই পাঁচটাকে আমরা লিঙ্কিং ভার্বের বেজ হিসেবে যদি ধরি, তাহলে এখানে এই পাঁচটা যে কোনো একটা হবে। এই পাঁচটার যদি যে কোনো একটা হয়, তাহলে কোনটা হবে? এখন আমাদের যেতে হবে কোথায়? প্রথম যেই ক্লোজটা আছে আমাদের, ওয়ান ডেট, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজের রিডিউসড ফর্ম। এখানে আমাদের কোনো ভার্বের সিমটমই নেই, ভার্বের সিমটম নাই, এবং এমন কোনো অ্যাডভার্ব টুডে, টুমোরো, ইয়েস্টারডে, এই টাইপের কোনো অ্যাডভার্বের সিমটম নেই, যেটা দেখে আমরা বুঝতে পারি এখানে প্রেজেন্ট টেন্স হবে না ফাস্ট টেন্স হবে। তাহলে এখানে যদি কিছু না বুঝতে পারি, আমরা কোথায় যাব? আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে একটু খেয়াল করবেন, এখানে আপনারা অনেকে ওন্ট এটাকে ভার্ব মনে করছেন, মানে ভার্ব বলতে ফাইনাইট ভার্ব মনে করছেন। উত্তর হচ্ছে না, এটা ভার্ব না। এখানে জেট এটা সাবজেক্ট শিওরলি, কিন্তু এই সাবজেক্টের ভার্ব হচ্ছে কোনটা? এই যে কলিডস। এই কলিডস মানে সংঘর্ষ করা, কলিডস মানে হচ্ছে গিয়া মুখোমুখি ধাক্কা লেগে, মানে কলিডস মানে মারামারি করা, সংঘর্ষ করা, ক্রাশ করা, হ্যাঁ, এগুলো বোঝায়। তো এখানে কলিডস এটা হচ্ছে মূলত ভার্ব। এখন এটা যদি ভার্ব হয়, এখন আমরা কাজের কথায় আসি। এটা যদি ভার্ব হয়, তাহলে এই ভার্বের শেষে একটু খেয়াল করে দেখবেন একটা এস আছে। এই ভার্বের শেষে এস আছে মানে এই জেট এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই জন্য ভার্বের শেষে হয়েছে গিয়া এস। তার মানে এটা আমাদের ভার্বের সিম্পল ফর্ম আছে, মানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স আছে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লোজটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে, উল্লেখযোগ্য ব্যতিক্রম ছাড়া আপনাদের আশেপাশে যে ক্লোজগুলো আছে ওগুলো প্রেজেন্ট টেন্সেরই হবে। তার মানে ওয়াজ ও ওয়্যার, এই দুটো তো আমাদের ফার্স্ট টেন্সের ভার্ব, এই দুটোকে আমরা এখান থেকে রিডিউস করে দিতে পারি, এই দুটো একটা হবে না। এখন কাজের কথায় আসি। ওয়ান, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমাদের হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এস যুক্ত ভার্ব হয়। এস যুক্ত ভার্বগুলো কি? যেমন হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ, এই তিনটা হচ্ছে আমাদের ডাস। ইজ, ওয়াজ, হ্যাজ, ডাস, এই চারটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট থাকে তখন ব্যবহার করি আমরা। তাহলে ওয়ান এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে এখানে ইজ হবে, মানে এস যুক্ত ভার্ব হবে। তাহলে এম তো আয়ের জন্য ফিক্সড, এম এই জন্য উঠে যাবে। আর সাবজেক্ট প্লুরাল হলে বসতো, যেহেতু প্লুরাল না তাই উঠে যাবে। তাহলে আমাদের কী দাঁড়ালো? ওয়ান ইজ ডেড, একজন মৃত। এখন পত্রিকার হেডলাইন না হয়ে এটা যদি হচ্ছে নর্মাল রাইটিং হতো, তাহলে এমন লেখা থাকতো যে ওয়ান পারসন ইজ ডেড, একজন ব্যক্তি কি নিহত। অথবা এমন দেওয়া থাকতো ওয়ান প্যাসেঞ্জার, ওয়ান প্যাসেঞ্জার, ওয়ান প্যাসেঞ্জার ইজ ডেড, একজন যাত্রী কি নিহত, হয়তো এমন থাকতো। কিন্তু এত কথা হেডলাইনে থাকে না। হেডলাইনে কি করে? একদম প্রেসাইজ ইনফরমেশন দেয়, ওয়ান ইজ ডেড। তো ওয়ান ইজ ডেড এটা হচ্ছে আমাদের এই এখানকার মূল খেলাটা। হ্যাঁ, এই ইজ হচ্ছে এখানকার প্রিন্সিপাল ভার্ব, কিন্তু ইট ওয়াজ হিডেন, এটা কি ছিল? হিডেন ছিল। আর এই জন্য প্রিন্সিপাল ক্লোজটা কি ছিল আমাদের? রিডিউসড প্রিন্সিপাল ক্লোজ ছিল, এবং এটা ছিল পত্রিকার হেডলাইন। এবং পরবর্তী অংশ কি? সাবঅর্ডিনেট ক্লোজ। এখন আমরা ধরি ওয়ান হচ্ছে আমাদের একটা প্রোনাউন, ওয়ান হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন, আর এটা হচ্ছে সাবজেক্ট এখানে, কারণ নাউন প্রোনাউন এটা সাবজেক্ট হতে পারে। তাহলে আমরা একটু অ্যানালাইসিস যদি করি, এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বকে প্রশ্ন করার সুযোগ থাকে না। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এই ওয়ান যেহেতু সাবজেক্ট, এটাকে আমরা হচ্ছে সাবজেক্টে কালার করে দিলাম। ইজ হচ্ছে ভার্ব, আর ডেট কি? ডেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভে যদি স্পেসিফিক কোনো কালার্স নাই, তা আমরা একটা কালার্স দিয়ে দিলাম, ইয়েলো কালার করে দিলাম। এই হচ্ছে আমাদের মূল কথা। এখন আপনারা কি 100% বুঝছেন এই পর্যন্ত আলোচনার? জি ভাই, বুঝছি। আচ্ছা, আপনারা কি মনে করেন এগুলাকে এত ইন ডিটেলস পড়ানোটা উচিত হয়েছে, নাকি আমার স্কিপ করে মানে একেবারে দ্রুত চলে যাওয়া উচিত ছিল? হ্যালো, হ্যাঁ ভাই, ঠিক আছে। ভালো হয়েছে। দেখেন
আমি কিন্তু আপনাদের বেশ অনেকদিন যাবত পত্রিকা পড়িয়েছি, তারপরও এখানে এসে আপনি কিন্তু সেন্সটা ধরতে পারলেন না। আমি আপনার এত নিখুঁতভাবে এত মানে স্বল্প পরিমাণ পড়িয়েছি, এত ছোট করে পড়িয়েছি যে ভার্বকে তিনভাবে হচ্ছে আপনি রিডিউস করতে পারবেন অথবা নন ফাইনাইট করতে পারবেন। বিভার্ব যদি থাকে তথা লিঙ্কিং ভার্ব থাকলে উঠাই দিবেন, মানে বিভার্ব থাকলে উঠাই দিবেন। অ্যাকশন ভার্ব যদি থাকে অ্যাক্টিভ মোডে থাকলে আইএনজি করবেন, প্যাসিভ মোডে থাকলে বি3 দিবেন, আর কোনো কাজ নাই। আপনারা কিন্তু সেই কাজটুকু প্রপারলি পারেন নাই বা ভুলে গেছেন। তো এটা ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস। আপনারা যদি কয়েকটা প্র্যাকটিস করেন এভাবে, আপনি যখন পত্রিকার লাইনগুলো পড়বেন যদি এগুলো একটু অ্যাপ্লাই করে পড়েন তাহলে দেখবেন ভালো করবেন। ওই যে আমাদের আইএলটিএসে যেই কয়েকজন স্টুডেন্ট আছেন তারা আমাদের পত্রিকার ক্লাসগুলো করে বলেন যে স্যার আমরা যখন যে রিডিংয়ে যাই তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কম্প্রিহেনশনটা আগের চেয়ে অনেক ভালো হয়। মানে আপনারাও যখন যারা ইংলিশ ভার্জনের ডিপার্টমেন্টগুলোতে পড়েন তাদের উচিত হবে লাইনগুলো যখন পড়েন এইভাবে ভাইয়ের কথাগুলো একটু মাথায় রেখে একটু নিখুঁতভাবে পড়তে, তাহলে মজাটা ফিল করতে পারবেন। হোয়াট এভার, এবার হচ্ছে আমরা কাজের কথায় আসি। এখানে এই যে কলিডস, এটা হচ্ছে আমাদের ভার্ব, ইতিপূর্বে আমরা আইডেন্টিফাই করে ফেলছি। এখন এই কলিডস এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। আর যেহেতু বি কলিডেড, মানে বি কলিডেড নাই, মানে বি প্লাস ভি3 নাই, তার মানে এটা প্যাসিভ না, এটা 100% অ্যাক্টিভ। প্যাসিভের ইউনিভার্সাল ফর্ম কি? বি প্লাস ভি3। তো এখানে বি প্লাস ভি3 নাই, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে। অ্যাক্টিভ মোডে থাকলে থাকুক, বুঝতে পারলাম, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, ফাইন। এই কলিডসকে এবার প্রশ্ন করবো আমরা, হু কলিডস, কে হচ্ছে সংঘর্ষ করে বা কে ক্রাশ করে? কে হচ্ছে আপনার ওই যে ক্রাশ করে, সংঘর্ষ করে, কে ক্রাশ করে? এটার সিম্পলি উত্তর আসবে কি? জেট। জেট মানে ওই যে পার্সোনাল জেট যেগুলো বলি আমরা, খুব দ্রুত চলে, হ্যাঁ, বা আপনারা ভালো বুঝুন আমার চাইতে, জেট ক্রাশ করে। তাহলে কলিডস হচ্ছে সাবজেক্ট আর জেট হচ্ছে কি? ভার্ব। তো জেট যদি ভার্ব হয় তাহলে এই পরবর্তী অংশটুকু কি? পরবর্তী অংশটুকু কি সেটার আলোচনা কোথায় আসবে? এই যে এখানে আসবে, সেটার আলোচনা এখানে আসবে। এই আলোচনা কিভাবে আসবে? আপনারা কি চান এই আলোচনাটুকু আগে করে নিব, নাকি প্রিন্সিপাল ক্লোজের যেই মূল মূল ইনফরমেশন আছে এগুলো শেষ করে তারপর এখানে আসবো? আপনার অপিনিয়ন কি বলেন? এটা আমরা রেখে দিলাম, কি বলেন? আমার প্রিন্সিপাল ক্লোজের যা যা কাজ আছে সব শেষ করে তারপর এখানে আসবো। একটু অপিনিয়ন শেয়ার করেন। ঠিক আছে আচ্ছা ভাইয়া। মানে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে বাক্যটা কত ছোট একটা বাক্য আর কত ইজিলি আমরা পারতেছি। আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু এখানে লেখা শুরু করছিলাম, তাই না? তো এই ইনফরমেশনগুলো এখানে আমরা একটু লিখে রাখি, কেমন? দেখেন এই যে অ্যাজ, অ্যাজ হচ্ছে ক্লোজ মার্কার। ওয়ান ইজ ডেড, একজন কি মৃত, একজন মৃত। তাহলে আমরা ওয়ান ইজ ডেড, একজন মৃত, এটাকে যদি প্রশ্ন করি একজন মৃত, কেন একজন মৃত? যেহেতু, যেহেতু কি? যেহেতু, এবার হচ্ছে আমার এগুলো আসবে, যেহেতু জেড, যেহেতু জেড কলিডস, কলিডস মানে হচ্ছে সংঘর্ষ করে, যেহেতু জেড কি করে? কলিডস, সংঘর্ষ করে। এখন এই কলিডসকে যদি প্রশ্ন করি আমরা, সংঘর্ষ করে, কলিডস হাউ, হাউ টু কলিডস, কিভাবে সংঘর্ষ করে, কিভাবে সংঘর্ষ করে, বা কার সাথে সংঘর্ষ করে, মানে কিভাবে সংঘর্ষ করে। এই আমরা আরেকটা কথা বলি, দেখেন এই যে কলিডসকে যদি আমরা প্রশ্ন করি সংঘর্ষ করে, কি সংঘর্ষ করে, সরি কাকে সংঘর্ষ করে, তার উত্তর নাই। কি সংঘর্ষ করে, তার উত্তর নাই। একটু খেয়াল করে দেখেন, কলিডস মানে সংঘর্ষ করে, মুখোমুখি সংঘর্ষ করে, তাহলে কি সংঘর্ষ করে তারও কিন্তু কোনো প্রপার আনসার নাই। কাকে সংঘর্ষ করে তারও কোনো আনসার নাই। তার মানে এই কলিডস ভার্বের অ্যাকচুয়ালি এখানে কোনো অবজেক্ট নাই, মানে ওম এবং ওয়াট এই দুটো দিয়ে কোয়েশ্চেন্স করে আমরা কোনো কি পাই নাই বলেন তো? কথা বলেন না কেন? অবজেক্ট পাই নাই ভাইয়া। অবজেক্ট পাইনি, আচ্ছা ফাইন। তাহলে আমরা অবজেক্ট না পেলে কোথায় চলে যাব? এই পরবর্তী অ্যাডভার্বের সিরিয়ালে চলে যাব, হাউ দিয়ে কোয়েশ্চেন্স করব। কলিডস, হাউ টু কলিডস, কিভাবে সংঘর্ষ করে। এটার উত্তরে কি আসবে জানেন? এই যে উইথ প্লেন, বিমানের সাথে সংঘর্ষ করে। কিভাবে সংঘর্ষ করে? বিমানের সাথে সংঘর্ষ করে। কিভাবে দিয়ে কোয়েশ্চেন্স করলে আপনার কাছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হতেও পারে, বাট আপনার কাছে যাই মনে হোক, এটা এখানে অবজেক্ট না। অবজেক্ট হলে ডাইরেক্ট নাউন অথবা প্রোনাউন বসতো, তার পূর্বে কখনোই প্রেপোজিশন বসতো না। তো যেহেতু অবজেক্ট না সেহেতু এটা অবশ্যই অ্যাডভার্বে যাবে। অ্যাডভার্বে গেলে হাউ, ওয়াই, ওয়ার, ওয়েন, এই চারটা দিয়ে কোয়েশ্চেন্স করি আমরা আনসারগুলো পাবো। তাহলে ওয়াই কেন সংঘর্ষ করে, এটার আনসার তো কখনো এমন হতে পারে না যে বিমানের সাথে প্লেনের সাথে সংঘর্ষ করে। ওয়াই কোয়েশ্চেন্স আনসার এটা হতে পারে না। কোথায় সংঘর্ষ করে? ইন অ্যারিজোনা, এটার উত্তর আছে। ওয়েন, কখন সংঘর্ষ করে, তার কোনো আনসারও নাই। তাহলে উইথ প্লেন কিভাবে সংঘর্ষ করে,
বা কেমনে সংঘর্ষ করে বা কিসের সাথে সংঘর্ষ করে, এইভাবে কোয়েশ্চেন্স করলে মানে হাউ দে কোয়েশ্চেন্স করে আনসারটা আমরা পাই, তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যাডভার্ব অফ ম্যানার। আপাতত দৃষ্টিতে আমরা বলতে পারি। যদিও এভাবে চুলসেরা বিশ্লেষণ করা খুব বেশি দরকার হয় না, দরকার নাইও বটে, বাট আমি হচ্ছে সবসময় আপনাদের পড়ানোর চেষ্টা করি একেবারে স্পেসিফিক্যালি, যাতে আপনি খুব ভালো করতে পারেন। তাহলে আমরা হচ্ছে পর অংশটুকু যাই, যে উইথ প্লেন কীভাবে সংঘর্ষ করে বা কার সাথে সংঘর্ষ করে, উইথ প্লেন, প্লেনের সাথে সংঘর্ষ করে। আচ্ছা, এরপরে আমরা কোয়েশ্চেন্স করব হচ্ছে গিয়া কলিডসকে কী দিয়ে কোয়েশ্চেন্স করব, এ হচ্ছে আমরা ওয়াই দিয়ে কোয়েশ্চেন্স করব। কলিডস সংঘর্ষ করে, ওয়াই টু কলিডস, কেন সংঘর্ষ করে তার কিন্তু কোনো ইনফরমেশন এখানে নেই। কেন সংঘর্ষ করে তার কোনো আনসার নাই, না থাকলে নাই। এরপর আমরা চলে যাব ফার্দার কোয়েশ্চেন্সে, যে কোয়ালিটস, ওয়ার টু কোয়ালিটস, কোথায় সংঘর্ষ করে, কোথায় সংঘর্ষ করে, তার কিন্তু চমৎকার একটা আনসার আছে, ইন অ্যারিজোনা। অ্যারিজোনা নামে একটা জায়গায় সংঘর্ষটা করে। আমি ঠিকঠাক আছি? জি ভাইয়া। আপনারা কি প্রপারলি বুঝতেছেন? জি ভাইয়া। তাহলে কোথায় সংঘর্ষ করে, ইন অ্যারিজোনা, অ্যারিজোনা নামক একটা জায়গায় সংঘর্ষ করে। এই অ্যারিজোনার এইটা কেন বড় হাতর হয়েছে এটাও আমরা অনেকে জানি, যে যা পৃথিবীতে একটা, সহজ কথায় প্রপার নাউন, এই প্রপার নাউনগুলা বাক্যের শুরুতে শেষে মাঝখানে যেখানে বসুক সবসময় কি বড় হাতের তথা ক্যাপিটাল লেটারই হয়। এই জন্য অ্যারির হচ্ছে এইটা বড় হাতের হয়েছে। আচ্ছা, তো ইন তো হচ্ছে আমাদের প্রেপোজিশন, আর উইথ প্রেপোজিশন আমরা জানি, এবং উইথের পরে প্লেন নাউন হয়েছে, এই নাউন প্রেপোজিশন আর নাউন মিলে অ্যাডভার্ব ফাংশন করছে, এখানে এইটুকু অ্যাডভার্ব ফাংশন করছে, ফাইন। এরপরে আমরা চলে যাব হচ্ছে এই, আচ্ছা অ্যারিজোনা একটু লিখে দিই আমরা এখানে, ইন অ্যারিজোনা, ইন অ্যারিজোনা। আচ্ছা ফাইন, এখন আমাদের আর একটু কাজ করতে হবে। সেই কাজটুকু হচ্ছেই একটা অংশ রয়ে গেছিল আমাদের, যে ওন্ট বাই মটলে ক্রু সিঙ্গার, এইটুকু আসলে কি, এইটুকুর এক্সপ্লেনেশনটা কেমন হবে। এবার একটু একটু করে কাজের কথায় আসি, দেখেন একটু, যে ওয়ান ইজ ডেড, একজন কি নিহত, অ্যাস যেহেতু জেড, যেহেতু প্লেন, জেড কলিডস উইথ প্লেন ইন অ্যারিজোনা, অ্যারিজোনা নামক জায়গায় যেহেতু জেড কলিডস করে মানে সংঘর্ষ করে একটা প্লেনের সাথে, সেহেতু একজন নিহত। এখন এই যে জেড, আমি যদি দেখেন এখানে যদি টেক্সট এভাবে লেখা থাকতো যে একজন নিহত যেহেতু অ্যারিজোনায় জেড ক্রাশ করে প্লেনের সাথে, প্লেন একটা কমন নাউন, জেটও একটা কমন নাউন, তো প্লেনের সাথে জেট ক্রাশ করে, তো প্লেন হচ্ছে একটা ব্রডার সেন্স, প্লেন যে কোনো প্লেনই হতে পারে, প্লেন না কার কোনো কোয়েশ্চেন্স নাই। তো জেটগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্সোনাল জেট থাকে। পার্সোনাল জেট মানে হচ্ছে এমন যে কোনো বিশাল বড় ক্যাপিটালিস্টের অথবা যিনি অনেক মানি হোল্ডার, যার প্রচুর টাকা পয়সা আছে, তাদের যেমন রোনাল্ডোর কথা যদি বলি, তাদের পার্সোনাল জেট আছে। এমন জেটগুলো সাধারণত অনেকের পার্সোনাল হয়। তাহলে দেখেন জেট ক্রাশ করে প্লেনের সাথে অ্যারিজোনাতে, এখন প্লেন নিয়ে কোয়েশ্চেন্স তেমন একটা আসবে না, বাট জেট নিয়ে কিন্তু কোয়েশ্চেন্স আসবে। জেট সংঘর্ষ করে, তো কিসের জেট, কার জেট, কোথাকার জেট, এরকম কোয়েশ্চেন্সগুলো আসবে। এই কোয়েশ্চেন্সগুলোর আনসার কি, সেই উত্তরটা এখানে দেওয়া হয়েছে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ ইউজ করে। সেটা কেমন দেখেন, জেট উইচ, জেট তো হচ্ছে আমাদের একটা কি বল ইমপার্সোনাল সাবজেক্ট, ইমপার্সোনাল মানে তথা ব্যক্তিবাচক সাবজেক্ট না, একটা মানে অব্যক্তিবাচক সাবজেক্ট। তো এগুলো হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন উইচ অথবা দ্যাট দিতে পারি, ঠিক আছে। জেড উইচ অর জেড, উইচ অর দ্যাট, যেটা, যেটা কি খেয়াল করবেন, ইজ ওন্ড, দেখেন ওন অর্থ মালিক হওয়া। আমি যদি বলি আই ওন ইউ, মানে আমি হচ্ছে তোমার মালিক, বিষয়টা এরকম। আর আমি যদি বলি আই অ্যাম ওন্ড বাই ইউ, মানে আমার মালিকানা হচ্ছে তোমার, বিষয়টা এরকম, মানে প্যাসিভ মোডে। তাহলে জেড, জেড তো নিজেই তো মালিক হতে পারে না, জেড অন্য কারো মালিকানা থাকতে পারে, মানে প্যাসিভ মোডে হবে সহজ কথা বলতে গেলে। জেড উইচ অথবা দ্যাট ইজ ওন্ড, দ্যাট ইজ ওন্ড, ওন্ড বাই কে, ইজ ওন্ড বাই মটলি ক্রু, ওন্ড বাই কি, মটলি ক্রু, মটলি ক্রু নামক একজন ব্যক্তির মালিকানায় থাকা জেট। তাহলে আমরা মানে একটু অনুবাদ করলে কেমন হতে পারে, যে মটলি ক্রু নামক মটলি ক্রুর মালিকানাধীন জেট সংঘর্ষ করে, মটলি ক্রুর মালিকানাধীন জেট সংঘর্ষ করে, অথবা জেট, জেট যেটা মটলি ক্রুর মালিকানাধীন
কলিডস উইথ প্লেন, সেটা কি করে, প্লেনের সাথে সংঘর্ষ করে, এমন একটা অর্থ কি হতে পারে। আচ্ছা, এখন এখানে আমাদের ঝামেলা ছিল না, ঝামেলা কোন জায়গায় হবে একটু পরে। খুব বেশি ঝামেলা হবে ঠিক সেরকমও না। দেখেন, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা কিন্তু একটু ভিন্ন কিছু, অ্যাজ ইউজুয়াল কিছু না ভাই। এটা কি, এটা হচ্ছে আপনার প্রপার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ যেটা মডিফাই করছে জেডকে। জেড কোথাকার জেড, কিসের জেড, কেমন জেড, এই সমস্ত প্রশ্নের উত্তর কে দিছে এখানে, উইচ অথবা দ্যাট, উইচ অর দ্যাট ইজ ওন্ড বাই মটলি ক্রু, যেটা হচ্ছে মটলি ক্রুর মালিকানাধীন, বা যেটা মালিক হয় মটলি ক্রু কর্তৃক। এত পেঁচাই বলা যায় না, এটুকু বলে আনাপ যে মটলি ক্রুর মালিকানাধীন জেট কলিডস করে প্লেনের সাথে অ্যারিজোনাতে। আচ্ছা, এখন এখানে কিন্তু একটা কোয়েশ্চেন করছিলাম যে জেট, জেট কি, তার উত্তর আমরা এই পর্যন্ত পেয়ে গেছি যে মটলি ক্রু নামক ব্যক্তির মালিকানাধীন জেট হচ্ছে গিয়া প্লেনের সাথে সংঘর্ষ করে অ্যারিজোনাতে। এখন আরেকটা প্রশ্নও কিন্তু তৈরি হয় যে ভাই মটলি ক্রুটা কে। ওয়েস্টার্ন কালচারে মটলি ক্রু একটা ইউজুয়াল নেম, এটা অনেক মানুষের থাকতে পারে, বাট মটলি ক্রু কর্তৃক যে জেটটা ওন করা হয়েছে, তো মটলি ক্রুটা কে, মটলি ক্রুর কি আর কোনো ডেজিগনেশন আছে কি না। যদি বলি ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প বললে এটা হয়তো অ্যাপোজিশন ইউজ করা লাগে না, কারণ ডোনাল্ড ট্রাম্প বলতে এখন সবাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাবে। বাট যদি বলেছি জ্যাক, জ্যাক তো হচ্ছে ওয়েস্টার্ন কালচারে জ্যাক নামের অভাব নাই, কোন জ্যাক, সেটাকে আরও স্পেসিফাই করতে আপনার হচ্ছে একটা অ্যাপোজিটিভ দিলে ভালো হয়। তো এখানেও এই মটলি ক্রু একজন বিখ্যাত ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারের একটা পরিচয় কি, এ সিঙ্গার, সিঙ্গার মটলি ক্রু। ঠিক আছে, তাহলে এই মটলি ক্রুর অ্যাপোজিশন কি, সিঙ্গার, মানে মটলি ক্রুর একটা ডেজিগনেশন বা একটা পরিচয় হচ্ছে কি, সিঙ্গার। ঠিক আছে, তো মটলি ক্রুর একটা পরিচয় কি, সিঙ্গার। এখন এই যে সিঙ্গারটা এখানে দিছে, হ্যাঁ, এই সিঙ্গারটাকে হচ্ছে আমরা যদি বাংলাদেশের পত্রিকাগুলোতে দেখি, তাহলে দেখবেন আসিফ, কেউ মনির খান, তাহসান, এরপর দেখবেন ক্ষমা দিয়ে দেখা আছে আসিঙ্গার, আসিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট, এইভাবেই ডেজিগনেশনটুকু দিয়ে মানে অ্যাপোজিটিভটা ইউজ করে আগে বড় ক্ষমা দিয়ে আটকায় দেয়। তো এই অ্যাপোজিশন ইউজ করার তিনটা পদ্ধতি আছে। আপনি আগে পরে কমা দিয়ে আটকায় দিতে পারেন, অথবা পরের কমা উঠাই দিয়া মাঝখানে একটা কমা রাখতে পারেন। এই অ্যাপোজিশনটা বোঝাবে এই সিঙ্গার যেই কথা, এই মটলি ক্রু একই কথা, একই ব্যক্তির আরেকটা ডেজিগনেশন বা আরেকটা পরিচয়, এটাই আমাদের অ্যাপোজিটিভ। তাহলে আপনি আগে পরে দুইটা কমা দিতে পারেন দুই পাশে, অথবা পরবর্তী কমা উঠাইয়া মাঝখানে একটা কমা রাখতে পারেন। আবার যদি চান আপনি এ কোনো কমাই না দিতে পারেন, স্টিল নাও ইটস অ্যান অ্যাপোজিটিভ, তবুও কি এটা একটা অ্যাপোজিটিভ। তাহলে সিঙ্গার হচ্ছে অ্যাপোজিটিভ, কার অ্যাপোজিটিভ, মটলি ক্রুর অ্যাপোজিটিভ। তো মটলি ক্রুকে, আচ্ছা মটলি ক্রু তো সিঙ্গার পাইয়ে গেলাম আমরা। এই জেটটা কি, কিসের জেট, হুইচ অর দ্যাট ইজ ওন্ড, যেটা মালিকানাধীন হয় কার, মটলি ক্রু কর্তৃক। এখন দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন এই অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমাদের, সরি অ্যাডজেক্টিভ ক্লোজ, এই অ্যাডজেক্টিভ ক্লোজকে আমাদের কী করতে হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ করতে হবে, অথবা আমাদের রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লোজ করতে হবে। ও রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লোজ মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, তো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লোজ করলে কী করবো, মানে ক্লোজ রাখা যাবে না, ফ্রেজ করে ফেলতে হবে। তা ক্লোজ যদি না রাখি, তো প্রথম কাজ কি, ক্লোজ মার্কে উঠিয়ে দেওয়া, ক্লোজ মার্ক হ্যান্ডে উঠিয়ে দিলাম। এরপরে আমাদের কি বলছিলাম, যদি বিভার্ব থাকে সরাসরি উঠিয়ে দিবা, আর যদি হচ্ছে অ্যাক্টিভ থাকে ভার্বের সাথে আইএনজি যোগ করবা, প্যাসিভ থাকলে ভি থ্রি দিবা। এটা আছে আমাদের ইজ ওন্ট, বি প্লাস ভি থ্রি আছে, প্যাসিভ আকার আছে, তার মানে জাস্ট ভি থ্রিটা বসবে আর কিচ্ছু থাকবে না। তাহলে এই পদ্ধতিতেও কিন্তু আমরা ইজটা উঠে দিতে পারি, একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি, যেখানে ইজ আছে তাহলে বিভার্ব আছে, বিভার্ব উঠে যাবে, এই সেন্সও কিন্তু আমরা বিভার্ব উঠে দিতে পারি। তো উঠে দিলে এখন আমাদের সর্বশেষ কি থাকতেছে, সর্বশেষ থাকতেছে এই জিনিসটা, যে ওয়ান ইজ ডেড অ্যাজ জেট ওন্ড বাই মটলি ক্রু সিঙ্গার, একজন নিহত যেহেতু মটলি ক্রু সিঙ্গার, মটলি ক্রু কর্তৃক সিঙ্গার মটলি ক্রুর মালিকানাধীন জেট কলিডস সংঘর্ষ করে উইথ প্লেন ইন অ্যারিজোনা, এরকম একটা অর্থ কি চলে আসে। তাহলে আমাদের এই পর্যন্ত কি একটা ফুললি এই পর্যন্ত একটা ফ্রেজ হয়ে গেল। এই অংশটুকু মডিফাই করছে কাকে, জেটকে, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল সেন্টেন্স। এবার যদি আপনি উপরের দিকে তাকান,
তাহলে একেবারে প্রপারলি সেন্টেন্সটা পেয়ে যাবেন। ঠিক আছে? কি সবাই কি এখন বুঝতে পারছেন? জি ভাই জি ভাইয়া ক্লিয়ার। এই বোঝা নিয়ে কি কারো কোনো আপত্তি আছে? না ভাইয়া। না ভাইয়া। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার না? জি ভাইয়া। আচ্ছা, ফার্দার যদি বলি এটাকে অ্যানালাইসিস করেন, পারবেন না ইনশাল্লাহ? জি ভাইয়া ইনশাআল্লাহ পারবো। এখন আপনার কি বলে গার্ডিয়ান পত্রিকা যেখানে থেমে গেছে, আমরা এখান থেকে এক ধাপ আগাই যাব। এর মানে এই, আচ্ছা আরেক কথা দেখেন, এখন এই যেখানে বিভার বাস ইজ আছে না, আমরা, আচ্ছা যাই হোক, কথায় কথায় বলি, আপনার গার্ডিয়ান যেখানে থেমে গেছে আমরা সেখান থেকেও আরও এক ধাপ আগাই যাব। তার মানে এই গার্ডিয়ান নিউজ পেপার কী করছে, আপনার এখানে সাবঅর্ডিনেট ক্লোজটাকে ক্লোজ আকারে রাখছে। আমরা কি করব, এটাকেও ফ্রেজ বানাই ফেলবো। তার মানে দেখেন এইটুকু কিন্তু আমাদের আগে থেকেই ফ্রেজ, এটুকু আলাপ নাই। তো ফ্রেজ আমাদের এখন ফ্রেজ করতে হবে কোনটুকুকে, এই যে জেড সাবজেক্ট আছে এই সাবজেক্ট নিয়ে কোনো ম্যাটার হয় না, মূলত হচ্ছে ভার্বটাকে, এই ভার্বটাকে আমাদের নন ফাইনাইট করে দিতে হবে। ভার্বটাকে নন ফাইনাইট করে দিতে হবে। আর এই যে অ্যাজ যে ক্লোজ মার্কার আছে, অ্যাজের মতোই একটা অর্থ দিতে পারে এমন একটা অ্যাজের সিনোনিমাস একটা প্রেপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে। তাহলে এই অংশটুকু আমাদের কি হয়ে যাবে, ফ্রেজ হয়ে যাবে। তখন আপনি বলতে পারেন যে আমরা এখন সুপার ক্লাইম্যাক্সে পজিশন করতেছি, যে আমরা সব কিছু ভেঙে চুরমার করে ফেলতে পারি। এবং এগুলো যখন পারবেন তখন দেখবেন আপনি ইংলিশ হাতে তৈরি হয়ে গেছে, যে কোনো কিছু আপনার ভাঙতে করতে পারতেছেন। কোনো সেন্টেন্সকে আপনার সেন্টেন্স মনে হবে না, প্রত্যেকটা ওয়ার্ড আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং মন থেকে পারবেন। কথা বলতে গেলে আপনারা এখন যেই যত কথাই বলেন না কেন, আমার সাথে যদি কেউ কনভারসেশনে পড়েন এবং আমাকে বললেন যে ভাইয়া আমি আজকে কথা বলবো, আপনি হচ্ছে আমার কথাগুলারে আরও বেশি মডিফাই পলিশ করে দিবেন, তাহলে দেখেন যে আপনার একটা কথা আমি কত ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডাইমেনশনাল অ্যাঙ্গেল থেকে আমি ওটাকে মডিফাই করি, এবং একই কথা আমার মডিফিকেশনের পর আরও কতটা অ্যাডভান্স এবং কতটা হচ্ছে সফিস্টিকেটেড মনে হয়। আপনার কথা বলেন, কথা বলে পার পেয়ে যান, কথা বলতেছেন, কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টস দরকার, কী কী দরকার না দরকার, ওটা আপনার অনেক সময় তো খেয়াল করেন। আসলে আপনারা মানে প্রকৃতপক্ষে বলতে গেলে আপনারা ভালো জানেনই না, তাহলে আপনি ভালো বুঝবেন কেন এটাকে আরও কেমনি কী করা যায়। আজকের এই ক্লাসটা শেষে আপনি অনুধাবন, আজকের ক্লাস ইতিমধ্যে কিন্তু একটা পার্ট শেষ, মানে গার্ডিয়ান নিউজ পেপারের যে টাইটেল আছে সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করা শিখে গেলাম। এতদিন যাবত আমরা ডেইলি স্টার তথা বাংলাদেশ স্ট্যান্ডার্ডে যে নিউজ পেপারগুলো ছিল ওইগুলো আমরা আলাপ করছি। আজকে কিন্তু আমরা একটু প্রমোশন দিছি, নিজেদেরকে একটু প্রমোট করে ফরেন নিউজ পেপারগুলোতে চলে গেছি। এখন থেকে সামনে ইনশাল্লাহ আজকে গার্ডিয়ান পড়লাম, এরপর দিন আল জাজিরা পড়াবো, হয়তো তারপর বিবিসি পড়াবো, তারপর রয়টার্স পড়াবো, মানে ভারী ভারী পত্রিকা দিয়ে আমরা মুভ করবো। আপনারা এটা ভেবে কেউ চলে যায়েন না বা সুস্থির হয়ে যায়েন না যে ভাইয়া বুঝি ডান। নো ম্যান, ভাইয়া ইজেন ডান ইয়েট। ভাইয়া হ্যাজ গিভেন his maximum amounts of time from his student life analyzing the newspapers and English. আপনি যত ক্লাস করবেন ভাইয়ার, আই থিঙ্ক আপনি নতুন কিছু পাবেন এবং এটা ফিল করবেন, দেয়ার ইজ মোর টু লার্ন ফ্রম ভাইয়া। এই ফিল্ডটা আপনি পাবেন। আমি যদিও এভাবে কথা বলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় আপনার এতদিন যাবত ক্লাস করার কারণে এই ফিল্ডটা আপনাদের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, সামনে আরও হবে। আমি আপনাদের একটু একটু করে আগাচ্ছি, এমন একটা পর্যায়ে নিয়ে ছাড়বো আমি যেমন যে কোনো ইংলিশকে সাহস করে ধরতে পারি, যে কোনো ইংলিশকে আমি নিজের মতো করে গড়তে পারি, ভাঙতে পারি। আপনারা যেদিন পারবেন সেদিন আমি সফল, এবং সেদিন মনে করব যে নাও ইউ ক্যান ফ্লাই, এখন আপনি উঠতে পারেন। তার আগ পর্যন্ত আমার সংস্পর্শে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। হোয়াটএভার, আবার এখন আমরা কি করব, এটাকে ফ্রেজ করে ফেলবো। আচ্ছা, এটাকে ফ্রেজ করার আগে আমরা এই যেখানে নিচ ছিল বিভার্ব, উঠে দিলাম বিভার্ব, তাহলে এই অংশটুকু আমাদের ফুল ফ্রেজ হয়ে গেল। এই অংশটুকু যদি ফুল ফ্রেজ হয়ে যায়, দুঃখিত, এই অংশটুকু আমাদের ফুল ফ্রেজ হয়ে গেল। এরপর এখানে এটা কি আছে, আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ আছে। এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা আবার ফ্রেজ করব। আবার ফ্রেজ করলে এখানে যে অংশটুকু আছে এটা তো ফ্রেজ আছে আগে থেকে, এটা বাদ। আমাদের কাজ কি, এই যে কলিডস আছে এটাকে নন ফাইনাইট করা। এখন আমরা একটু দেখি কলিডস এটা কি অ্যাক্টিভ মোডে আছে না প্যাসিভ মোড, এটা তো অ্যাকশন ভার্ব শিওরলি। এই কলিডসকে পুরোপুরি বাদ দিতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, এই কলিডসকে রেখে দিতে হবে নন ফাইনাইট করে। নন ফাইনাইট করার উপায় কয়টা, অনেকগুলোই আছে, বাট দুইটা মেজর। অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে V3। আপনাদের কাছে কি মনে হয়, এটা কি অ্যাক্টিভ মোডে আছে না প্যাসিভ মোডে আছে? অ্যাক্টিভ মোড আছে, মানে B+V3 নাই, তার মানে শিওর অ্যাক্টিভ মোড আছে। অ্যাক্টিভ মোডে থাকলে কোনো কাহিনী নেই, এটার সাথে আইএনজি যোগ করে দিব, শেষ, একেবারে ইজি। দেখেন আমি কলারিং করার পরে নিচে কিন্তু একটা দাগ উঠে নাই, তার মানে আমার
মাইক্রোসফট বলতেছে আমার এটা ঠিক আছে, গ্রামাটিক্যালি ঠিক আছে, ভুল হয় নাই, ঠিক আছে ফাইন। এখন আমাদের এই অংশে ফ্রেজ হয়ে গেল, পুরোটাই ফ্রেজ হয়ে গেল, কিন্তু একটা কথা আছে, অ্যাস প্রেপোজিশন হিসেবেও বসতে পারে, ক্লোজ মার্কার হিসেবেও বসতে পারে। তো অ্যাসটা কিন্তু যদি হচ্ছে ক্লোজ মার্কার হিসেবে বসে তাহলে এটা অর্থ হয় কি যেহেতু। দেখেন ক্লোজ মার্ক হিসেবে যখন বসে অ্যাস তখন এটার অর্থ হয় যেহেতু, আর যখন অ্যাসটা প্রেপোজিশন হিসেবে বসে, এটার উপর আমার চমৎকার একটা ক্লাস আছে, আপনাদের যদি লাগে আমাকে বলেন ক্লাস শেষে, আমি আপনাদের দিয়ে দেবো পার্সোনালি। তো অ্যাসটা যদি ক্লোজ মার্ক হিসেবে ব্যবহৃত হয় তখন এটার অর্থ হয় কি যেহেতু। যেমন এখানে ইতিমধ্যে হয়েছিল যখন ক্লোজ মার্ক হিসেবে ব্যবহৃত হয়েছিল, কেমন যে ওয়ান ইজ ডেড, একজন কি মৃত, একজন মারা যায়, যেহেতু জেট সিঙ্গার মটলি ক্রু কর্তৃক মটলি ক্রু কর্তৃক মালিকানাধীন জেট কলিডস করে সংঘর্ষ করে প্লেনের সাথে অ্যারিজোনাতে, যেহেতু সিঙ্গার মটলি ক্রু কর্তৃক, যেহেতু দেখেন অর্থটা কিন্তু প্রপারলি যেহেতু আসতেছে, যেহেতু মটলি ক্রু কর্তৃক মালিকানাধীন জেট সংঘর্ষ করে প্লেনের সাথে অ্যারিজোনাতে, সেহেতু একজনের মৃত্যু হয়, বা একজনের মৃত্যু হয় যেহেতু সিঙ্গার মটলি ক্রু কর্তৃক মালিকানাধীন জেট সংঘর্ষ করে বিমানের সাথে বা প্লেনের সাথে অ্যারিজোনাতে, যেহেতু অর্থ আসছে কিন্তু। এখন এই অ্যাসটা যখন প্রেপোজিশন হিসেবে এখানে ক্লোজ মার্ক হিসেবে যখন ব্যবহৃত হয় তখন অর্থ হয় যেহেতু, বা যখন এটা প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন এই অ্যাজের অর্থ হয় কি হিসেবে। কখন যেহেতু হয়, কখন হিসেবে হয়, ক্লোজ মার্কার হলে হবে যেহেতু, আর প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হলে হবে কি আপনার হিসেবে। এটা নিয়েও আমার একটা ছোটো একটা ক্লাস আছে, আপনারা চাইলে বললেন আমি ক্লাসটা দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকে এই ক্লাস শেষে দিয়ে দেবো লিঙ্কটা। এবার কাজের কথায় আসি, এখানে অ্যাস তো রাখা যাবে না ভাই, এখানে অ্যাস রাখলে যেহেতু অর্থ চলে আসে, যেহেতু অর্থ আসলে আবার ক্লোজ মার্কার হয়ে যায়, আবার যদি ক্লোজ মার্কার হয়ে যায় তাহলে আবার হচ্ছে ক্লোজটাকে ভার্বটাকে ফাইনাইট করতে হবে, মানে ক্লোজ বানাইতে হইব। তাহলে অ্যাসটাকে কী করতে হবে আমাদের, রিডিউস করতে হবে। অ্যাসটাকে রিডিউস করলেও অ্যাস যেখানে ছিল তারই ধারাবাহিক, তারই অর্থ ধারণ করে বহন করে এরকম একটা প্রেপোজিশনাল ফ্রেজ এখানে ইউজ করতে হবে, কারণ এটা অ্যাডভার্ব ক্লোজ ছিল। এই অ্যাডভার্ব ক্লোজগুলোকে যখন হচ্ছে আমরা রিডিউস করি তখন অনেক ক্ষেত্রে আমরা ওই অ্যাডভার্বিয়াল ক্লোজের যে ক্লোজ মার্কারগুলো থাকে ওই ক্লোজ মার্কারের অর্থ বহন করে এরকম প্রেপোজিশনাল ফ্রেজগুলো আমরা দেই। কিছু উদাহরণ দিই আমি, দো অলদোর পরিবর্তে আপনারা কি দিতেন, ইনস্পাইট অফ দিতেন না, ডেসপাইট দিতেন না, ঠিক ওই রকম। তা অ্যাজ সিন্স থাকলে এগুলো আপনারা কি দিতেন, বিকজ অফ দিতেন, ওয়িং টু দিতেন, মনে আছে, মানে কারণে বোঝায় এরকম প্রেপোজিশনগুলো দিতেন। ঠিক এখানেও অনুরূপভাবে ওয়ান ডেড, দেখেন ওয়ান ডেড বিকজ অফ, দেখেন ওয়ান ডেড বিকজ অফ, দেখেন ওয়ান ডেড বিকজ অফ জেড, দেখেন ওয়ান ডেড মানে একজনের মৃত্যু হয়, বিকজ অফ যে মানে বিকজ অফ মানে কারণে, বিকজ অফ জেড একজনের মৃত্যু হয় বিমানের কারণে। এখন এই বিমানটা কি তার ডিটেলস হচ্ছে এখানে, তো বিমানের কারণে যে মৃত্যু হয় সেই বিমানে আর কি কি ইনফরমেশন আছে, এই যে কলিডিং উইথ প্লেন ইন অ্যারিজোনা, এখন এই পুরো অংশটাই আমাদেরকে একটা ফ্রেজ হয়ে গেছে, এই পুরো অংশটাই কি একটা ফ্রেজ হয়ে গেছে। এখন একটা কথা আছে, কথা হচ্ছে এমন, যদি আপনি চান এটাকে একটু সুন্দর করতে, তাহলে আপনি অপের পরে যেই ভার্বাল অংশটুকু আছে না ওই অংশটা আগে নিয়ে আসতে পারেন। সেটা কেমন, ওয়ান ডেড বিকজ অফ কলিডিং, বিকজ অফ কলিডিং মানে হচ্ছে সংঘর্ষের কারণে একজন মারা যায়। তো কিসের সংঘর্ষের কারণে, উইথ প্লেন, বা কীভাবে সংঘর্ষের কারণে, উইথ প্লেন, প্লেনের সাথে, কোথায়, ইন অ্যারিজোনা। তাহলে দেখেন ওয়ান ডেড বিকজ অফ কলিডিং উইথ প্লেন ইন অ্যারিজোনা জেট ওন বাই, আচ্ছা যাই হোক, এই জেট আছে না, এই ধরনের ফ্রেজ করে একটু ঝামেলাই বেশি, বুঝছেন, এগুলা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমার কাছে পড়লে খুব ভালো পারতেন, আমি জানি না আপনি এখন কেমন পারেন, আমার একটু ঝামেলা পোহাতে হচ্ছে আর কি। দেখেন এখানে এই জেটসের অ্যাপোজিটিভ করে এই জেটসকে এখানে পজিটিভ অ্যাডিটিভ করে দিতে হবে, তাহলে কেমন হবে, ওয়ান ডেড বিকজ অফ জেটস কলিডিং, একজনের মৃত্যু হয় যেহেতু জেটের সংঘর্ষ উইথ প্লেনের সাথে ইন অ্যারিজোনাতে, ওন্ড বাই মটলি ক্রু সিঙ্গার। এই ওন্ড বাই মটলি ক্রু সিঙ্গার এটা শেষের দিকে নিয়ে আসলে একটু ভালো হয়, বেশি হাইলি স্ট্যান্ডার্ড হয়, বাট না হলে দোষ নেই, বাট আপনার বিষয়টা হয়ে গেছে। এখন যদি চিন্তা করেন এখানে যা আছে এই পুরোটাই হচ্ছে আমাদের ফুললি ফ্রেজ হয়ে গেছে, এখানে আর কিচ্ছু নাই। তাহলে এই যে বিকজ অফ আছে না, হ্যাঁ বলেন। এবার মনে হচ্ছে না যে মানে প্লেনের ওনার ও যে এই লোকটা, এটা মনে হচ্ছে না এবার।
কোন লোকটা? এই মানে আপনি অ্যারিজোনা? যে আহ, যেটাকে হচ্ছে পিছনে দিছেন, মানে যেটাকে সামনে নিয়ে চলে আসছেন, হ্যাঁ। হ্যাঁ, আর ওই জায়গায় ওন বাই এটা পিছনে রাখছেন। তো হুম। এখন মানে মনে হচ্ছে না যে প্লেনটা ওন বাই এ পার্সন? এটা মনে হচ্ছে নাকি হচ্ছে না কোনটা? না, আমার তো মনে হচ্ছে এরকম, মানে আমরা বুঝতেছি যে প্লেন তো ওন করা যায় না, কিন্তু পরে তো এটাই লাগতেছে। না না, কেন? দেখেন এই জেটস আছে না, দেখেন জেটস কলিডিং উইথ প্লেন ইন অ্যারিজোনা, অ্যারিজোনাতে জেটের সংঘর্ষের কারণে একজনের মৃত্যু হয়, এমন হয়ে গেল। এখন এই জেটটা কি? এখানে আবার অর্থটা এমন আসবে, উইচ ইজ ওন্ড বাই, উইচ ইজ ওন্ড বাই, এই যে উইচ ইজ ওন্ড বাই মটলি ক্রু সিঙ্গার, যেটা মটলি ক্রু ভাই সিঙ্গার এটা কর্তৃক হচ্ছে মালিকানাধীন। ভাই এটা হচ্ছে এখানে ক্লিয়ার না, এটা হচ্ছে এই মটলি ক্রুটা কি প্লেন কে বোঝাচ্ছে নাকি জেট কে বোঝাচ্ছে? ভাই দেখেন, এই জেট তো হচ্ছে আপনার, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি বুঝলাম না। দেখেন এই মটলি ক্রু ব্যক্তির নাম, কিন্তু জেট হচ্ছে বিমানেরই প্লেনেরই অনেকগুলা ক্লাসিফিকেশনস আছে বা অনেক টাইপসের বিমান আছে, তার মধ্যে একটা বিমান নাম হচ্ছে জেট, মানে একটা স্পেশাল টাইপের বিমান। তো মটলিগুলো হচ্ছে ব্যক্তি, তো ব্যক্তির সাথে তো বিমানের সাথে ম্যাচ করার তো কোনো সুযোগ নাই, বরং বিমানটা মালিকানাধীন হতে পারে কার? মটলি ক্রুর। সেটা হচ্ছে শেষে আমি দিয়ে দিয়েছি। আর প্রথমে যেহেতু বিকজ অফ দিয়েছি, সেহেতু এটার যেই যে মানে অ্যাক্টিভিটিসটা, এটা হচ্ছে আগে নিয়ে এসছি, আর পরের অংশটুকু পরে রাখছি। এখন দেখেন এই পুরো সেন্টেন্স যখন আমি দিয়ে দিচ্ছি, এখন তো কোনো ঝামেলা নাই মনে হয়। The one is dead because of jets colliding with plane in Arizona, which is owned by Motley Crue singer. Which is owned by Motley Crue singer. এই জেটসই তো কলিড করে, মানে সংঘর্ষটা করে। তা জেটসের মালিকানা ডাকার, এই যে which is owned by Motley Crue singer. এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এখন যদি ক্লিয়ার হয়, তাহলে আপনি এই যে এইটুকুরে জাস্ট ফ্রেজ করার স্বার্থে ফ্রেস্কোর সাথে ক্লোজ মার্কেট উঠে দিবেন, বিভার্বটা উঠে দিবেন, তাহলে হয়ে গেল এরকম যে one dead because of jets colliding with plane in Arizona owned by Motley Crue singer. কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন মানে একটু বেশি ভারী ভারী হয়ে গেল, তাই না? বাট আপনার তো মন থেকে তো মনে হয় বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমাকে আবারও বলে, আমি আবার বুঝিয়ে দিই। এ অপি, কি জি ভাইয়া বুঝছি। একেবারে মন থেকে বুঝছেন? জি ভাইয়া বুঝছি। তাহলে দেখেন এই ওয়ান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা একটা ফ্রেজ হয়েছে। আমি এটা দেখলে কি মাথা নষ্ট বুম বুম মনে হয় না? জি ভাইয়া। তো এই টাইপের ফ্রেজ দিয়ে ট্যুর থেকে এসে ফেসবুক স্ট্যাটাস দিবেন, দেওয়ার পর পোলাপান বলবে যে ইংলিশ ফুটাইছে, খুব ভালো ইংলিশ পারে, আর মনে হয় ইংলিশ পারে না। ওই দিন ভাইয়ারা জানাইবেন, এই যে ভাইয়া দেখেন এভাবে পোস্ট করার কারণে, ফ্রেজ দিয়ে পোস্ট করার কারণে আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই বুঝে নাই, আমার বস ইংলিশ ফুটাইছে, আর আপনি বলছেন এটাই নাকি আপনার সফলতা, যে আমার ইংলিশ যখন হচ্ছে আমার আশেপাশে মানুষজন বুঝবো না, তখন হচ্ছে ভাইয়ার সফলতা। ওই স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন, ওটা দেখলে ভালো লাগবে। আমি যখন ইনিশিয়ালি ইংলিশ নিয়ে কাজ করতাম, এই ভারী ভারী জিনিসগুলো শিখতাম অ্যানালাইসিস করে করে, তখন আমি এই কাজগুলো করতাম। তো আমার অনেকেই বলতো ইংলিশ ফুটেছে এটা সেটা, এখনও পর্যন্ত অনেকে খোঁচাখুচি করে। বাট তাদের খোঁচাখুচি আজকে আমরা কোথায় নিয়ে আসছে দেখেন। আপনারা দেশসারা বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং আপনাদের শেখানোর মতো যোগ্যতা আমাকে আল্লাহ তালা দিয়ে দিছে। তো কারো খোঁচাখুচিতে মাথা মারবেন না, আপনার কাজকে সেটা আপনি করে যাবেন, এবং তার ফলাফল আপনি, তার কনসিকুয়েন্সটা কি, মানে তার ফলাফলটা কি আপনিই পাবেন। সবার তো বোঝার দরকার নেই রে ভাই, সময় আসুক সব অটো অটো বুঝে যাবে। তো যাই হোক, আমি মানে হাসির ছলে বা দুষ্টামি করে একটা কথা যদি বলি, আমরা কি আজকে গার্ডিয়ান থেকে অ্যাডভান্স আগাই গেলাম না এক ধাপ? জি ভাইয়া। এখন কি ফিল পাবেন না ইনশাল্লাহ? যেমন লাইনে আসুক ইংলিশে, যত বড় ফ্রেজে দেই, ভার্ব সাবজেক্ট যেমনি খুঁজে না পাই না এখন, আমরা ইনশাল্লাহ পারবো, এটাকে সাইজ করতে পারবো। কি পারবেন কি পারবেন না বলেন? ইনশাআল্লাহ পারবো। ইনশাল্লাহ। একটা মজার কথা বলি, এখানে বিকজ অফ, এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই বিকজ অফ এটা কিন্তু এমন ছিল, বাই যোগ কস যোগ অফ, বাই যোগ কস যোগ অফ, এটা এটা হচ্ছে আমাদের একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই বাই এটা প্রিপোজিশন, কস এটা হচ্ছে নাউন, এরপর অফ এটা হচ্ছে আরেকটা প্রিপোজিশন। কিন্তু বাই আর কস দুইটার একসাথে করে কি করে, এই যে বিকজ বানাই ফেলে, বিকজ অফ। এটাকে দেখলে মনে হতে পারে যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ যদি হতে যায়, তার শর্ত থাকতে হবে গিয়া কি, যে আগেও প্রিপোজিশন থাকবে, পরেও প্রিপোজিশন থাকবে, এটা হচ্ছে শর্ত। তাহলে বিকজ অফ এই কথা যখন আমরা বলি, তখন
তো বিকজ এর তো এখানে আগে প্রেপোজিশন কই, মানে বিকজ এর আগে কোনো প্রেপোজিশন দেখি না, তো মূলত এই বি এর ভিতরেই বাই লুকায় আছে। আমার কথা ক্লিয়ার? ভাইয়া ডিউ টু ওটার মধ্যে হ্যাঁ ফাইন, আমি কথা বলি শুনুন, ওগুলো সবগুলোর মধ্যে লুকায় আছে, হয়তো সবগুলো আমরা জানি অথবা জানি না, মাইনে নেবেন। এখানে যদি চান আমরা ডিউ টু দিতাম তাও দিতে পারতাম, যে ডিউ টু জেটস কলিং ডিউ টু দিতে পারতাম, ওয়িং টু দিতে পারতাম, ওয়িং মানে কারণে, মানে কারণে দেওয়া বোঝায় এমন যে কোনো প্রেপোজিশনাল ফ্রেজ আমরা দিতে পারতাম, অথবা প্রেপোজিশন দিতে পারতাম ওয়িং টু, বিকজ অফ কারণে, ডিউ টু কারণে, ওয়িং টু কারণে। হ্যাঁ, এইগুলো আপনি যা খুশি একটা দিতে পারতেন, এবং এইগুলা যদি কোনো কিছু না দেন তারপরও অনেক ক্ষেত্রে হয়ে যায়। সেটা কি আপনি ওয়ান ডেট একজনের মৃত্যু না দিয়ে দিলে ভালো হয়, এখানেও না দিলে একেবারে ব্যাখ্যাপা লাগে। হ্যাঁ, তাহলে কি দিতে পারেন, বিকজ অফ দিতে পারেন, ডিউ টু দিতে পারেন, ওয়িং টু দিতে পারেন, বা কারণও বুঝে এরকম যে কোনো প্রেপোজিশনাল ফ্রেজ আপনারা দিতে পারেন। কথা ক্লিয়ার? ভাইয়া কারণ তো ভাইয়া আরেকটা আছে যে থ্যাঙ্কস টু, ওটাও কি ব্যবহার করা যায়? কি টু? থ্যাঙ্কস টু এরকম থ্যাঙ্কস টু যেমন কেমন? ওই যে আই থ্যাংক ইউ, ওই থ্যাঙ্কস। থ্যাঙ্ক টু আচ্ছা ভাই, ওটা কারণ হতে পারে, কিন্তু ওটা এখানে দেওয়ার মতো অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না, কারণ এখানে স্পেসিফিক্যালি আপনার প্রেপোজিশনাল ফ্রেজে লাগবে। তো থ্যাঙ্কস টু কারণে বুঝালে ওটা হয়তো অন্য, শুনুন ইংলিশে কিন্তু আপনার সিচুয়েশন অনুযায়ী ইংলিশের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওটা নিয়ে আমি আর কথা বলবো না। আমি রিসেন্টলি চাই ক্লাসগুলো খুব প্রেসাইসলি সীমিত সময়ের মধ্যে নিয়ে শেষ করে দিতে, এবং ক্লাসগুলো যাতে কনসপিকিউয়াস হয়, মানে ইফেক্টিভ হয়, এবং স্টুডেন্টরা যাতে ক্লাস করে মজা পায়, এবং তারা যাতে তাদের সময়ের যথাযথ মূল্যায়ন আমরা ক্লাসে করতে পারি। এই জন্য ক্লাসগুলো আমরা 1 আওয়ারের মধ্যে শেষ করে দিতে পারবো, বা চেষ্টা করবো যেন অপির মতো মেয়ে ক্লাস করতে আসে। তো এতে তো একটা মর্যাদা আছে। মর্যাদা কি? প্রপার টাইমে ক্লাসই ফুললি শেষ করে দাও। হ্যাঁ, হোয়াট এভার। দেখেন এই যে এখানে আমরা এজের পরিবর্তে বিকজ অফ দিলাম, এটা দেখালাম আমরা বিকজ অফ দিয়ে দিয়েছিলাম আমরা। আর এরপরে এই মটলি কুরুটুরু যা আছে এগুলো আমরা আগে এনে দিয়েছিলাম একটু, এখানেও দিলাম আগে এনে। এর কলেজের জায়গায় দিব কি আমরা কলিডিং, ফাইন। আর জেটসের জায়গায় দিব কি জেটস। প্রিপোজিশন হিসেবে কি বাই আনা যাবে এখানে? হ্যাঁ, ওয়ান বাই ডেট আনা বাই যায়। ডেট। হ্যাঁ, আপনি দারুণ একটা কথা বলছেন, বাই আনা যায় কিনা, উত্তর হচ্ছে বাই আনা যায়, কিন্তু বাই দ্বারা ভাই ইতিবাচক অর্থ দেয়, মানে দ্বারা, মানে এটার দ্বারা হয়। এখানে দ্বারার চাইতে কারণ অর্থটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যে হচ্ছে আপনার মৃত্যু হয়, কেন মৃত্যু হয়, এই কারণে মৃত্যু হয়। মৃত্যু হয় এই যে জেটস কোয়ালিটিসের দ্বারা, মানে যেটা সংঘর্ষ দ্বারা মৃত্যু হয়। দ্বারা মৃত্যু হয় এইভাবে না বলে যদি বলি আমরা যেটা সংঘর্ষের কারণে মৃত্যু হয়, তাহলে কারণ অর্থটা দিলে বেশি ভালো হয়। এই জন্য আপনি এই কারণে অর্থ দেয় এরকম প্রিপোজিশনাল ফ্রেজগুলো নিয়ে আসবেন। বাট বাই যদি দেন, ওকে, আপনি যদি 9-10 স্টুডেন্ট হতেন, সাপোজ আপনি 9-10 স্টুডেন্ট, আপনি যা দিতেন তাই সঠিক, মানে মোটামুটি হবে আপনি ফ্রেজ করতে বলে সঠিক। যদি সিম্পল কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় যে বিপদে স্টুডেন্টরা পড়তো আর কি, সিম্পল করতে বলে সঠিক, ওই বিবেচনায় ঠিক আছে, কিন্তু আপনি তো ওই বিপদে পড়েন নাই। আপনি দেখেন আলহামদুলিল্লাহ নিজে ভালো বুঝেন, তাই না? আপনি তো ওই বিপদে পড়েন নাই, সুতরাং আপনার ওইভাবে বাই বুই দিয়ে পার পেয়ে গেলেই হলো এরকমটা দরকার নেই। আপনি এখন কনফিডেন্টলি বুঝতেছেন এখানে কী দিতে হবে, কেন দিতে হবে। এখানে এই যে আমি 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 কিন্তু হ্যাঁ ইন্টারমিডিয়েট হ্যাঁ ব্যাচ সব। পড়াই, ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের কিন্তু মানে খুব যত্ন সহকারে পড়াই। আমি ভার্সিটি অ্যাডমিশনে অনেক বছর কাজবাজ করছি, আমার ইংলিশের দখল পর্যাপ্ত। আপনাদের পরিচিত স্টুডেন্ট থাকলে দিতে পারেন আমাকে, আশা করি তারা এমন কিছু শিখবে যে আপনাদের এই স্টেজে এসে তাদের হচ্ছে ভাইয়ের কাছে পড়া লাগবে না। মানে আপনারা দেখবেন এই যে এটা নিয়ে গার্ডিয়ান নিউজের যে আর্টিকেলটা নিয়ে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করছিলাম, সেখানে মাহিন আর হেমায়েত দুইটা ছেলে কমেন্টস করছে, আমাদের এই মাহিন আমাদের একটা হেমায়েত। ও হেমায়েত আমার স্টুডেন্ট, ও হচ্ছে 9-10 আমার কাছে পড়তো। এখন দেখেন ও কিন্তু জীবনে গার্ডিয়ান পড়ে নেই, বাট ওর যে সেন্টেন্সই দিব সেটাও ভেঙে চুরমার করে ফেলতে পারবে। ওর এক্সপ্লেনেশনটা প্রপার ছিল, মাহিন এটা ভুল ছিল। এবং মাহিনকে আমি কমেন্টসে বলছিলাম যে লুক হেমায়েতস ওয়ান হুইচ ইজ অ্যাকুরেট। হেমায়েত এটা দেখো, হেমায়েত এটা ঠিক আছে। আমি নিজেও সারপ্রাইজড হয়ে গেছি, সেই কবে পড়িয়ে আসছি, এখনও পর্যন্ত সেলের বেসিক কত স্ট্রং, আমি কত ভালো বুঝে। এই সমস্ত পোলাপান যখন ঢাবিতে পরীক্ষা টরীক্ষা দিবে বা জীবনে যাই করুক ইংলিশ রিলেটেড কিছু করলে যেমন খুব স্বাচ্ছন্দ্যে খুব ভালো কিছু পড়তেছে। তা আপনাদের ভাবন ভাই অ্যাডমিশনের বোন বেস ক্লোজ করা কেউ নাকি? থাকলে, আপনার ভাবন ভাই বোন বা পরিচিত কেউ থাকলে ইন্টারমিডিয়েটের জন্য আমার কাছে দিতে পারেন। মান্থলি পেইং ব্যাচে পড়াই, খুব বেশি টাকা নেই না, 1000 টাকা করে নেই। বাট ভার্সিটি অ্যাডমিশন প্লাস হচ্ছে ইন্টারমিডিয়েট এই দুইটা কম্বিনেশন করে পড়াই এবং প্রপার ইংলিশটা পড়াই। ঠিক আছে, মানে আপনাদের কিন্তু পড়াচ্ছি, এরপর তার কথা বলা লাগে না কি ভাইয়া পড়াই না পড়াই। ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা অপি, আমি 1 আমার মিনিটে তো আনুষ্ঠানিকভাবে মোবাইল বলতেছি। অফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমার তো মোবাইল অফ হয়ে যাচ্ছে, আমি কি একটু ক্লাস থেকে লিভ নিতে পারি? হ্যাঁ, ক্লাস থেকে লিভ নিতে পারেন, আমরা চলে যাবো এখন।
আমি ক্লাস থেকে অফিসিয়ালি বিদায় নিচ্ছি, তারপর আপনাদের সাথে দিয়ে একটা কথা বলা লাগলে বলবো, না হয় নাই। তো আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া। যারা হচ্ছে এই পুরো ক্লাসটা করলেন, রেকর্ডেড ক্লাসটা, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, যদি এই ক্লাস থেকে আপনার নতুন কিছু শিখে থাকেন এবং আপনার জন্য যদি এটাকে ইফেক্টিভ মনে করেন, কমেন্ট সেকশনে একেবারে ডিটেলস লিখবেন, কি কি নতুন শিখলেন, কি কি পারতেন না, এবং এই ক্লাসটা আর অন্য কিভাবে নিলে আরও বেশি ভালো হতো, কোন কোন বিষয়গুলো পরিহার করলে ক্লাসটা আরও প্রেসাইজ হতো, এবং আপনারা আরও কী শিখতে চান, মানে ইন ডিটেলস। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকার হয়েছে, ফ্যান্টাস্টিক ক্লাস। এই টাইপের কমেন্টস আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি না, এটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আপনি একদম ডিটেলস মন থেকে মন খুলে কথাগুলো লিখবেন, বলবেন কী কী চাই, কী কী ভালো ছিল, এইভাবে একটা কমেন্টস করবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ। এই পর্যন্ত। তা অনলাইন থেকে রেকর্ডেড ক্লাসটা করবেন, তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।